আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল। তো আমরা আসলে যারা আছি যে পাইলিংয়ের কিছু জিনিসপত্র বা নামই জানি না, হয়তো অনেকে করছি সেটা মনে নাই, বা মনে আছে কিন্তু প্রসেস ভুলে গেছি, বা যারা একেবারেই ফ্রেশার, যারা এখন পড়াশোনা করতেছেন, সদ্য বের হয়েছেন, পরিচয় হননি, তাদের জন্য আসলে আমরা এই ভিডিওটা রেডি করছি। এখানে ফাইলিং কাজের বেসিক ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলো দেখলে বুঝতে পারবো আসলে একটা ফাইল করতে কি কি জিনিসপত্র লাগে এবং কি কিভাবে সেটা করা যায়, এবং এবং আমরা যে পদ্ধতিভাবে করতেছি সেটা ঠিক আছে কিনা। যদি আমাদের ঠিক না থাকলে আমরা সেখান থেকে শুধরে গেলাম। কারণ আমরা তো জানি যে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, মানে আমরা সাবস্ট্রাকচার যদি বলি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা যতগুলো বিল্ডিং আমাদের ডিজাইন করা হয় সেগুলো সবগুলো হচ্ছে আর্থকোয়েক লোডের জন্য ডিজাইন করা হয়, এবং মাটির বেয়ারিং ক্যাপাসিটি খারাপ বলেই সেখানে পাইলিং করা হচ্ছে, এবং খুবই খারাপ বলেই পাইলিং করা হচ্ছে, এবং পাইলিংটা দিয়ে সেখানে মাটির, সেখানে আমরা তারপর হচ্ছে আমরা ফাউন্ডেশনটা ডিজাইন করা হচ্ছে। সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু বিল্ডিং এর সকল লোডেই পাইলি বহন করবে। সেক্ষেত্রে এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যাই হোক, আমরা এটার সাথে পরিচয় হই। প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে স্টেপস অফ কাস্টিং সিটু পাইলিং। আমরা যদি প্রথমে এই কাস্টিং সিটু পাইল বলতে আসলে কি জিনিস সেটা একটু পরে বলতেছি। আমরা পাইলের ধরনে গেলাম না, আমি সরাসরি আলোচনা করতেছি কাস্টিং সিটু পাইল। সেই ক্ষেত্রে এখানে আর এই পাইলের ধরনে আমরা গেলাম না। তো প্রথমে যেটা করি আমরা পাইলিং এর কাজে, সেটা হচ্ছে প্রথমে আমরা বোরিং করি। বোরিং করে তারপরে সেখানে আমরা রিভার কেস, মানে যেটা আমরা খাঁচা বলি আমাদের বাসায়, খাঁচা প্রবেশ করাই, তারপর সেটার মধ্যে আমরা কংক্রিট ঢালি, তারপর সেটা আমাদের কাজ শেষ। কিন্তু আসলে এটাই তো কাজ না যে বোরিং করলাম, বোরিং করার পরে খাঁচাটা ঢুকাই দিলাম, তারপরে কংক্রিট ঢাইলা দিলাম। এটা একটা প্রসেস আছে, সেই প্রসেস মেনটেন করেই আমাদেরকে করতে হবে। সেই প্রসেসটা 100% মেনটেন করতে হবে। এখানে পাইলিংয়ের কাজে কোনোভাবেই গাফলতি দেওয়া যাবে না। তারপর যদি আমরা দেখি আমাদের কি কি জিনিস ব্যবহার করা হয়। একটা পাইলিংয়ে প্রথমেতে কি থাকে, একটা উইন্স মেশিন। আমরা যদি এখানে দেখি, এখানে এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের উইন্স মেশিন বা ইঞ্জিন যেটাকে আমরা বলি। এগুলো সবগুলো হচ্ছে তেপায়া। এই তেপায়া আছে এখানে। এখানে একটা ক্যাসিং থাকে, একটা সিজেল থাকে, একটা সিজেল থাকে। এখানে হচ্ছে আপনার পাম্প থাকে, পাম্পের সাথে উইন্স পাইপ লাগানো থাকে। উইন্স পাইপ লাগানো থাকে, সেই উইন্স পাইপের মাধ্যমে এই ড্রিল পাইপ দিয়ে সোজা পানিটা একেবারে যখন বোরিং করা হয় সেখান থেকে আবার মাটি তুলে সেটাকে আবার আমাদের এই হাউজে নিয়ে আসে। এটা যদি আমরা এখানে পাম্প দেখছি, এটা আসলে মূলত মাড পাম্প। এই মাড পাম্পে আমরা নিয়ে আসি। যাই হোক, এটা একটা প্রসেস আছে, আমরা জাস্ট এখানে পরিচয় দেখালাম। তাহলে পাইলিং করতে কি কি লাগবে আমাদের: একটা উইন্স মেশিন লাগবে, ক্যাসিং লাগবে, সিজেল লাগবে, পাম্প লাগবে, ট্রিপার্ট লাগবে, ড্রিলিং পাইপ লাগবে, আরও ম্যাটেরিয়ালস লাগবে। এখানে একটা স্বাভাবিক একটা সাপোজ একটা মেশিন দাঁড়ায় আছে, আমি যদি মেশিনটা দেখি তাহলে কি কি দেখব? এই পাম্পের সাথে একটা উইন্স পাইপ লাগানো আছে। যাই হোক, তারপরে আমরা যদি যাই, এই যে এখানে যদি আমরা দেখতে পাই, এই অংশটাকে আমরা বলতেছি সিজেল। সিজেলের কাজটা কি? সিজেল মূলত উপর থেকে ফালানো হয়। এই সিজেলের এখানে ড্রিল পাইপ আছে, এই ড্রিলের পাইপের মানে ছিদ্র, কিন্তু এটা ছিদ্র এখানের সাথে এই যে উইন্স পাইপ সংযুক্ত দেওয়া। পাম্পের মাধ্যমে এখানে পানি প্রেসার করা হয়। প্রেসার করলে যেটা হয় কি, এখানে মানে যখন আমরা এটা নিচে পড়ে সেখানে মাটিগুলো আলগা হয়। তারপরে এখানে আসতে পানির প্রেসারে এখানে কাদা হয়ে উপরে চলে আসে। তো এইটা হচ্ছে সিজেল। এই সিজেলটা বিভিন্ন ওয়েট, মানে ওয়েট বাড়ানোর জন্য, যদি আমরা বলি এখানে যে ওয়েট বাড়ানোর জন্য এখানে ড্রিল পাইপের সাথে রড এখানে ওয়েল্ডিং করা আছে। তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা এই যে ক্যাসিং। তারপরে যদি আমরা যাই,
এটাকে আমরা বলতেছি উইন্স মেশিন বা ইঞ্জিন, যেটাই বলি না কেন। এটা হচ্ছে আমাদের এই ট্রিপড, বা বাংলায় যদি বলি এটাকে তেপায়া, বা অনেকে রিগ বলে। হুম, এটা হচ্ছে আমাদের পাম্প। এই পাম্পের সাথে একটা পাইপ ডিরেক্টলি সংযুক্ত থাকে, যে এই পাইপটা সংযুক্ত থাকে হচ্ছে আমাদের ওই ড্রিল পাইপের সাথে। ড্রিল পাইপের এখানে লাগানো হয়, লাগানোর পরে ওই ড্রিল পাইপটা এখান দিয়ে মেশিন দিয়ে পানিটা যে একটা প্রেসার ক্রিয়েট করা হয়, যেটা আগে বলছি, সেটাই এখানে করা হয় আর কি। এটা সবাই আমরা পরিচিত। এটা আসলে এখানে ভুল হয়েছে, এটা আসলে পাম্প না, এটা হচ্ছে মিক্সার মেশিন। হ্যাঁ, তো এটা, এই মিক্সার মেশিনের কাজ কি এটা আসলে আমরা সবাই জানি, কাস্টিং করা। আমরা দেখি সেটা হচ্ছে এই যে ড্রিলিং পাইপ। ড্রিলিং পাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এখানে বিষয় আছে, সেটা আমি বলে দিচ্ছি। এগুলো সবগুলো হচ্ছে ড্রিলিং পাইপ। এই ড্রিলিং পাইপটা আমাদের মেপে নিতে হবে, মেপে নিতে হবে এই কারণেই, সাপোজ আপনার যদি ইজিএল থেকে দেখানো থাকে পাইলটা হবে 60 ফিট, তাহলে আপনি পাইলটাতে 60 ফিট বোরিং হবে, সেটা কিভাবে হবে? সেটা তো এই ড্রিল পাইপটা ঢুকবে, তাহলে সেখানে একটা মার্কিং করে দিতে হবে। তো এই পাশে এই জন্য আমরা দেখাই দিচ্ছি যে একটা মার্কিং কিন্তু আমরা এখানে করে দিব। মার্কিংটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। শুধু মার্কিংটা এখানে করলাম, এখানে দুইটা মার্কিং দেখানো আছে, এর কারণ কি? এই নিয়ে একটা প্র্যাকটিক্যালি একটা বিষয় আমি আপনাদের আলোচনা করি, যারা কাজ করেন এটা একটু বুঝবেন আশা করি। সেটা হচ্ছে ইজিএল থেকে, সাপোজ অনেক সময় রোড লেভেল থেকে ইজিএল দেখানো থাকে 2 ফিট, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা আছে 2.5 ফিট। পাইলিং করতে 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 রোড লেভেল থেকে ইজিএল যেখানে আপনি পাইলটা করতেছেন, সেখানে অনেক সময় 4 ফিটও উঁচু হয়ে যেতে পারে। তাহলে এই যে লেভেলের যে একটা ইস্যুটা, মানে আপনি এখানে 2 ফিট, আলটিমেটলি পাইল করার কারণে আস্তে আস্তে যখন উঁচু হয়ে গেল, তখন কিন্তু সেটা হয়ে গেল আরো 2 ফিট বেশি। তার মানে আপনাকে যখন এই একটা জায়গায় মার্কিং রাখবেন, তখন সে এক লাইন ধরে পাইল করবে। তার মানে আমাকে বিভিন্ন জায়গায় লেভেল টেনে নিতে হবে, এবং ওই লেভেল থেকে আমার ইজিএল কতটুকু আছে উপরে, এখন কতটুকু আছে, কি অবস্থা আছে, সেই চিন্তা করে আবার পাইপে মার্কিং করে দিতে হবে যে না, তোমার আরো 3 ফিট বা 2 ফিট বোরিং বেশি করতে হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপরে কি আছে, এটা হচ্ছে আমাদের ট্রিমি পাইপ। যখন বোরিং শেষ হলো, ওয়াশ শেষ হলো, তখন আপনার হচ্ছে রিভার গ্যাসটা ঢোকানো হবে। তারপরে হচ্ছে এটার কাজ, রিভার গ্যাস ঢোকানোর পরে আমাদের হচ্ছে এখানে এই ট্রিমি পাইপটা ঢুকাইতে হবে। এই ট্রিমি পাইপের উপরে লাগানো থাকে হচ্ছে আমাদের হপার। এই হপারের মধ্যে মূলত কাস্টিংটা দেওয়া হয়, যেটা ট্রিমি পাইপ দিয়ে একেবারে নিচে চলে যায়। তারপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে ক্যাসিং। এই ক্যাসিংটা প্রশ্ন হতে পারে কয়েকভাবে, যে ক্যাসিং এর লেন্থ কত হবে, ক্যাসিং এর টায়া কত হবে, ক্যাসিংটা আমরা কেন ব্যবহার করি। এই ক্যাসিংটা দিলে যেটা হবে কি, চারিপাশে ভাঙবে না, এবং হচ্ছে সুন্দর একটা পাইলের সুন্দর একটা লেন্থ পাওয়া যাবে। ভাঙলো সেটা আবার ভরাট করে ফেলবে। কারণ আমরা যখন সেটা কীভাবে হবে সেটা পরে আলোচনা করি। তাহলে প্রথম কারণ হচ্ছে চারিপাশে ক্যাবিন হাওয়া থেকে রক্ষা করলো, এবং ক্যাবিন হাওয়া থেকে রক্ষা করলো। আর সিজেলের লেন্থ কেন দরকার, আমরা জানি যে মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম বা লুজ সয়েল থাকলে সেখানে যদি আমার ক্যাচিং 7 ফিট 6 ফিট হয়, তাহলে সেটা আসলে কোনো কাজই করবে না। সেজন্য আমাদের মিনিমাম 12 ফিট লাগবে, মিনিমাম 12 ফিট এটা দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে এটা ডায়া পাইলেট ডায়া যা থাকবে, এটা ডায়া সেম থাকবে, কোনোভাবে এটা কম হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। কমও প্রয়োজন নাই, বেশিও প্রয়োজন নাই, এবং পাইপটা যেন ঠিক থাকে, এবড়ো থেবড়ো এরকম যেন না হয়। যাই হোক, তারপরে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের রিভার কেস। এই রিভারটা হচ্ছে আমাদেরকে ড্রয়িং অনুযায়ী দেখতে হবে, বানতে হবে। এবং এখানে যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাইন্ডিং এবং ওয়েল্ডিং দেখতে হবে ভালোভাবে। এটা ওরা করতে চায় না, ওরা এমনভাবে করে, হয়তো বা এক জায়গায় বেশি করে বলছে, এক জায়গায় করেই নাই কোনোভাবে। স্পট এগুলা কোনোভাবে অ্যালাউ করা যাবে না। তারপর হচ্ছে এখানে ল্যাপিংয়ের একটা বিষয় থাকে, যেখানে ল্যাপিং জোন দেখানো থাকে, সেখানে বলা থাকে 2 ইঞ্চি ওয়েল্ডিং করতে হবে টানা, এবং তিনটা করে, একটা ল্যাপিং রডে তিনটা করে ওয়েল্ডিং করতে হবে। এক একটা ওয়েল্ডিংয়ের লেন্থ হবে 2 ইঞ্চি। এগুলো প্রপারলি মেনটেন করতে হবে, কোনোভাবেই কাজে কোনো গাফলুতি করা যাবে না। তারপরে এটা আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এই যে ড্রিলিং পাইপের কথা বললাম, এখানে একেবারে দেখানো আছে
যে ড্রিলিং পাইপের সাথে কিভাবে উইন্স পাইপ সংযুক্ত থাকে। এই উইন্স পাইপ দিয়ে মূলত কিন্তু পানিটা নিচে আসে, মানে স্লারিটা, এখানে তো পানি আর নাই, স্লারিটা। আচ্ছা আরেকটা কথা বলি, কারণ হচ্ছে আমরা স্লারিটা দিয়ে কেন করি, অনেকে বেন্টোনেটে ব্যবহার করে, অনেকে আবার দেখা গেছে এই যে কাদার আছে সেটা ব্যবহার করা, গোবর ব্যবহার করে। যদি মাটির সয়েল কন্ডিশন খুবই খারাপ হয়, যে ক্যাবিনেট এত পরিমাণ হচ্ছে যে আসলে কোনোভাবেই পাইল করা যাচ্ছে না, তখন সেখানে বেন্টোনাইট দিতে হবে। কম খরচের জন্য গোবর ব্যবহার করতে পারে। এই এটা হচ্ছে মূল কারণ। আর এই যে আমরা এখানে আরেকটা জিনিস বলি, উনিশ পিছন থেকে একটা ওয়্যার থাকে, এই ওয়্যারটা পুলি দিয়ে এখানে আসলে এই যে ড্রিল মানে সিজেলটাকে ওঠানামা করা হয়। আমরা দেখি এই যে একবারে সম্পূর্ণ জিনিস এখানে আছে। এটা আমাদের পাম্প, এটা আমাদের উইন্স পাইপ, এটা আমাদের রিগ বা আমরা যা বলি উইন্স মেশিন, রিগ পাইপ বা হচ্ছে ট্রিপড, এটা হচ্ছে আমাদের ড্রিলিং পাইপ, এটা তারপর হচ্ছে যে আমাদের মাঠ টাঙ্কি, মিক্সার মেশিন। মোটামুটি এগুলো হচ্ছে আমাদের কাজের জিনিস। এখন মিক্সার মেশিন নিয়ে একটা কথা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মিক্সার মেশিনটা ম্যাক্সিমাম যারা দেয় পাইলিং এর সাথে জঘন্যতম অবস্থায় থাকে। এখানে একটা মেশিন দেয়, অনেক সময় পাইলিং করতে করতে দেখা গেছে ঢালাই করতে করতে আপনার মেশিন যখন নষ্ট হয়ে যাবে তখন কি করবেন? মেশিন দেখলে মনে হয় যে মেশিনটা নষ্ট হয়ে আছে, এরকমই মনে হয়। এটা ইনশিওর করা যে অ্যাটলিস্ট দুইটা মেশিন যেন সাইডে থাকে। এই সাপোর্টটা থাকলে হয় কি, মেশিন নষ্ট হয়ে গেলে সাথে সাথে সেখানে যেন কাস্টিং আবার শুরু করা যায়। কারণ আমরা জানি যে সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 45 মিনিট। তো তারপরে আমরা যদি দেখি, এখানে হচ্ছে একটা সিঙ্গেল লেগ স্ট্যান্ড। এটা মূলত যেখানে জায়গা কম বা রিগ দাঁড় করানোর জায়গা থাকে না, সেখানে এই ধরনের ব্যবহার করা হয়। প্রথম থেকে যদি আমরা একটু রিভিউ করি, বোরিং করছেন, ওয়াশ করছেন, খাঁচা ঢুকাইলেন, এখানে একটু আগে আসি। যদি আমরা খাঁচাটা ঢুকাইলাম, ম্যাক্সিমাম যে পাইলের যে কন্ডাক্টরগুলো আছে, যে পাইলের যে ক্লিয়ার কভার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাতে যে কি পরিমাণ অবহেলা করা হয় এটা বলার বাহিরে। ডিজাইন অনুযায়ী বসানো হয় না, ন্যূনতম এটা বসাইতে হবে মিনিমাম 5 ফিট, 5 ফিট পর পর তিনটা করে দিতে হবে। এবং এটা ক্লিয়ার কভার, ওটা কত যে অজুহাত দেয়, আপনি 6 ইঞ্চি ব্লক বানালে ঢুকবে না, এই না সেই না। এইটার সলিউশন আছে, এটার সলিউশন আপনার যদি পাইল 20 ইঞ্চি হয়, আপনার সিজেল দেখবেন যে হবে, ওর মাপে দেখবেন যে ওদের আছে 17 ইঞ্চি। ওদেরকে ওটা 19 ইঞ্চি করতে বলেন, ওরা বলবো যে পাইপ দিয়ে ঢুকবে না, আটকা যাবে, এই করবে সেই করবে। আমি নিজে পাইল করছি, সেম সমস্যাই ওরা বলে, কিন্তু আমরা এলাও করি নাই, এবং এটা আমরা করছি। আমি 6 ইঞ্চি পাইপ দিয়ে, মানে 6 ইঞ্চি ব্লক দিয়েই এটা করছি, মাঝখানে হোল করছি। তবে হোলের ডাইটা আমরা 16 মিলি রাখছি, এটা একটু ঠিক থাকে আর কি, যেন মানে স্বাভাবিকভাবে এটা নেমে যায়। তারপর হচ্ছে সেটাকে 14 দিন কিউরিং করছি, যেন 14 দিন কেন, আরো আগে থেকে চেষ্টা করতে হবে। ব্লক অবশ্যই একটা কিউরিং পিরিয়ড পার না হলে, সেটা যদি স্ট্রেং না থাকে তাহলে সেটা ভেঙে যাবে। এটা ইম্পর্ট্যান্ট টাস্ক। তাহলে আমরা কি বুঝলাম, যখনই আমরা বোরিং করলাম, বোরিং এর সময় অবশ্যই সিজেলটা আমার ঠিক থাকা লাগবে। যদি বোরিং হয় আমার কেসিং পাইপ থাকে 20, তাহলে মানে পাইলের ডায়া যদি 20 থাকে, সিজেল 19 করা লাগবে অ্যাট এনি হাউ। এটা কারণ কি, একটা সময় দেখবেন, এটা প্রমাণ আপনারা সাইটে কাজ করতে করতে পাবেন, বহু কিছু ওরা আপনাদেরকে বোঝাবে, বলবো যে সারা জীবন করে আসছি, এই করে আসছি, সেই করে আসছি, তাদের তো কথার শেষ নেই। কারণ তারা আসলে চায় না যে তাদের কোনো ক্ষতি হোক, তাদের কাজটা জটিল হোক, এটা তারা কখনো চায় না। তো যেটা হচ্ছে কি, যে আপনি যখন বোরিং করবেন, বোরিং করা শেষ, ওয়াশ করা শেষ, খাঁচাটা ঢুকাবেন, দেখবেন যে আপনার 60 ফিট লেন্থ আছে, 30 ফিট 35 ফিট যাওয়ার পরে ওইটা আর যাচ্ছে না, খাঁচাটা যাচ্ছে না। এর অর্থ হচ্ছে আপনি লুজ সয়েল হয়তো বা হয়েছে, কেবিন হয়েছে, অটোমেটিকলি ঢুকে গেছে। যখনই সে একটু হার্ড সয়েল পেলো, তখন সেখানে যখন 19 17 দিয়ে বোরিং করলো, তখন তো সেখানে সর্বোচ্চ 18 হয়েছে। এখন 18 ডায়া বা 19 ডায়ার মধ্যে তো 20 ঢুকবে না, সে তো ঢুকতে চাইবে না। তখন তারা দেখবেন 4 5 জন মিলে দাঁড়ায়া উঠায়া নামায়া এমন ভাবে এটাকে প্রবেশ করানোর চেষ্টা করে, কিন্তু এটা কোনোভাবেই আসলে কাম্য না। এটা এত একটা ভয়ানক কাজ,
একবার বিশ্বাস না হলে একটা খাঁচা উঠাই দেখেন, দেখবেন যে ওখানের স্ট্র্যাপ একটাও ঠিক নেই। তাহলে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে প্রথমে সিজেলের আমাদের ডায়া ঠিক করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের বোরিং। বোরিং করলাম, ওয়াশ করলাম, এখন খাঁচা সুন্দর করে প্রবেশ করলাম। এবার আমি কাস্টিং করব। কাস্টিংয়ের সময় আমার স্লাম কত রাখবো? স্লাম হচ্ছে 5 থেকে 6 ইঞ্চি। একটু নরম দিতে হবে। এখানে দুইটা বিষয় থাকে, স্লামটা যেন বেশি করার উদ্দেশ্য হচ্ছে মালটা যেন পাইপটা দিয়ে সহজেই নিচে চলে যায়। এই মাল যদি হার্ড হয় তাহলে পাইপ দিয়ে যাবে না, একটা ঝামেলা তৈরি হবে, আবার পুরো পাইপ তুলতে হবে, তাহলে আসলে কাস্টিংয়ের মান ভালো থাকবে না। সাপোজ আপনি পাইপটা এখানে তুলে ফেলছেন, এই জায়গাতে তুলে ফেলছেন, এখন এখানে কি আছে? এখানে ঢালাই, এখানে ঢুকে গেছে কাদা। আপনি আবার যখন ঢালবেন এখানে একটা লেয়ার হয়ে গেছে কিন্তু কাদা, যেটা আপনার এটার এই বন্ডিংটা শেষ, আলাদা হয়ে গেছে। তো এটা ইনশিওর করতে হবে। তাহলে আমি যখন অবশ্যই ট্রিমিং পাইপ ঢুকাবো, অবশ্যই আমাকে ইনশিওর করতে হবে ট্রিমিং পাইপটা কোন পর্যন্ত আসা লাগবে। প্রথমে এই পর্যন্ত ঢালাই করে আমি একবারেই তুলবো না, ঢালাই করব একসাথে একসাথে আস্তে 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 তুলবো। এখন বিষয়টা হচ্ছে ট্রিমিং পাইপ আপনি একটা ঢোকাবেন অনেকগুলা, অথবা 60 ফিট হলে 5টা বা 4টা ঢোকাবেন। ঢোকানোর পরে এখন 15 ফিট ঢালাই করতে আপনার কয় বস্তা সিমেন্ট দরকার এটা আপনাকে জানতে হবে। সাপোজ ও কি করলো, 5 বস্তা দেওয়ার পরে আপনারা তুলে ফেললো, এখন 5 বস্তা বা 3 বস্তা দেওয়ার পর যখন তুলে ফেললো, তাহলে পাইপটা যদি 15 ফিট থাকে, আপনার ঢালাই হয়েছে ধরেন 5 ফিট, আগে তুলে ফেলবে। তার মানে এরকম প্রত্যেকটা লেয়ার আপনার কি হবে, এরকম করে ডিসপ্লেস হবে, মানে জয়েন্ট শেষ, মানে এটার কার্যকারিতা শেষ। এটা ইনশিওর করতে হবে কিন্তু যে কোনোভাবে আমরা এই কাজটা করবো না। তার মানে আমাকে চিন্তা করতে হবে, এখানে যদি 8 বস্তা ঢালাই লাগে, আমাকে ঢালাই করতে হবে 12 বস্তা। না তুমি করো, আল্লাহ ভরসা করতে থাকো, দেখে থাকো। 12 বস্তা করানোর পরে তারপর হচ্ছে একটা পাইপ তোলেন, তারপর আস্তে আস্তে এভাবে পাইপ তোলেন। এরপর যখন মোটামুটি চলে আসবে কাছাকাছি দেখবেন, তখন সেটা বাঁশ দিয়ে বা হোক, বাঁশ দিয়ে দেখা যায় এটা, মানে বাঁশটা এখানে প্রবেশ করালে, এখানে একটা বাঁশ প্রবেশ করালে এখানে যদি কংক্রিট থাকে, তাহলে এগুলোর মধ্যে বাঁশটা অনেক ভাজে। তো এটা কোনোভাবে ইয়ে করা যাবে না, দেখতে হবে। তারপর দেখার পরে এখানে অনেকে করে এই হয়তোবা এরকম ইজিএল আছে, এই জায়গাটার মধ্যে দুর্বল কংক্রিট দেয়, বা এটা কোনোভাবেই উচিত না। আপনার যখন এখানে দুর্বল কংক্রিটটা দিচ্ছেন, পাইপ কিন্তু আপনার এখানে অলরেডি কংক্রিট এখানে উঠে গেছে, তাহলে আপনি দুর্বল কংক্রিটটা পড়ছে কই? আসলে কিন্তু এই জায়গায়। সো এটা আসলে বি কেয়ারফুল, কোনোভাবেই এই কাজটা করা যাবে না যে দুর্বল কংক্রিট আমার ধর কোনো অপশনই নেই, এখানে সম্পূর্ণ একইভাবে একই রেশিওতে ঢালাই করে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের মূলত পাইলিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলার চেষ্টা করছি। এর মধ্যে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখবেন, আমরা সেটা ইনশাল্লাহ আপনাকে জানাই দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।